আজকে শিকার কবিতাটির তৃতীয় পর্যায় আমরা পড়তে চলেছি। শেষ পাঠে রয়েছে অনুশীলনী, অর্থাৎ এই কবিতাটি থেকে যে প্রশ্নগুলি পরীক্ষায় আসে সেগুলির উল্লেখ করে খুব সংক্ষেপে কিভাবে তার উত্তর দেয়া যায়, উত্তর লেখা যায়, আমি সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমার খাতায় প্রশ্নগুলি লেখা রয়েছে। বাঁদিকে দেখতে পাচ্ছ শিকার কবিতায় অরণ্য প্রকৃতির যে অনুপম চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো। আমি সমস্ত প্রশ্ন পড়ে নিই, তারপরে তার উত্তরগুলো আলোচনা করব। 2, অরণ্য প্রকৃতির বিপরীতে যন্ত্র সভ্যতার যে নিষ্ঠুর রূপ ফুটে উঠেছে তার পরিচয় দাও। 3, শিকার কবিতায় যে উপমাগুলি কবি ব্যবহার করেছেন তার পরিচয় দাও। 4, শিকার কবিতার নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করো। এবার ডান দিকে কিছু টুকরো টুকরো প্রশ্ন, ছোট বড় মিলিয়ে, সেগুলি পরীক্ষায় আসতে পারে। 1, একটি তারা এখন আকাশে রয়েছে। একটি তারা শব্দবন্ধ ব্যবহারের কারণ কি? তারাটিকে বর্ণনা করতে যে উপমাগুলি কবি ব্যবহার করেছেন সেগুলি ব্যাখ্যা করো। যে একটি তারা শব্দবন্ধ, ওই প্রশ্নের যে অংশটি তারই বিকল্প আরেকটি প্রশ্ন আসে, আমি সেটি উল্লেখ করে দেব। 2, হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য চমক লাগানোর কারণ কি? 3, একটা অদ্ভুত শব্দ, অদ্ভুত এই বিশেষণের কারণ কি? 4, আগুন জ্বলল আবার, এই পংক্তিতে আবার শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? 5, শিকার কবিতায় দুবার আগুন জ্বালানোর প্রসঙ্গ এসেছে। প্রসঙ্গ দুটির ভিন্ন ভিন্ন তাৎপর্য বিশ্লেষণ করো। তোমরা প্রত্যেকেই শুনে নিয়েছো এবং দেখেও নিয়েছো এতক্ষণে। আমি খাতা নামিয়ে এবার উত্তরগুলি সংক্ষেপে তোমাদের সামনে উপস্থিত করার চেষ্টা করছি। প্রথমে দেখো, প্রথম যে প্রশ্নটি ছিল অবশ্যই বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। এটা মাথায় রাখবে যে 5 নম্বরের প্রশ্ন বিরাট কিছু লেখার দরকার নাই। আমি লেখার ভঙ্গির কথা বলিনি। ছোট ছোট বাক্যে উত্তর লিখবে, নির্ভুল বানানে উত্তর লিখবে, সরল বাক্যে উত্তর লেখার চেষ্টা করবে, তাতে ভালো নম্বর আসবে। দেখো, শিকার কবিতায় অরণ্য প্রকৃতির যে অনুপম চিত্র ফুটে উঠেছে। এখন প্রথম দুটি স্তবক দেখো, ভোর শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে এবং এবার এই দুই ব্যবহারে ভোরের দুই চিত্র এখানে ফুটে উঠেছে, দুটি অরণ্য প্রকৃতির চিত্র। প্রথমে কি রয়েছে? প্রথমে অরণ্যের প্রকৃতি আর শেষে প্রকৃতির প্রাণীদের। অরণ্যের প্রকৃতির কি কি ছবি দেখো, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। আকাশের রঙের বর্ণনা এসেছে। তারপরে আকাশ থেকে মাটির দিকে তাকিয়েছেন কবি। চারিদিকে কি রয়েছে, কি কি গাছ? দুটি গাছের উল্লেখ রয়েছে, পেয়ারা এবং নোনা গাছ, টিয়ার পালকের মতো সবুজ। কবিতাটি শুরু হচ্ছে যে অরণ্যের একটা সারল্য, একটা পবিত্রতা, একটা সৌন্দর্য, সে সমস্ত কিছুকে অবলম্বন করে।
আকাশ থেকে গাছপালা আবার আকাশের বর্ণনায় ফিরে গিয়েছেন। একটি তারা আকাশে রয়েছে। এরপর সেই তারাটিকে ব্যাখ্যা করতে গিয়ে কিছু উপমা ব্যবহৃত হয়েছে। একটি হচ্ছে মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা নীল মদের গেলাসে রেখেছিলেন, সেই রকম সেই আকাশের একটি তারা, অথবা পাড়াগার বাসর ঘরের গোধূলি মদির মেয়েটির মতো। গোধূলি মদির মেয়েটির সঙ্গে সেই আকাশের তারাকে, নির্জন তারাকে উপমিত করেছেন। হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল। আকাশ গাছপালার পর কবি দৃষ্টি রেখেছেন অরণ্যের সন্তান মানুষদের দিকে। সেই দেশওয়ালিরা মাঠে আগুন জ্বেলেছিল। কিরকম আগুন? যে আগুন এক সময় মোরগ ফুলের মতন লাল দপদপে ছিল, আর ভোরবেলা সে আগুন অনেকটাই ম্লান। সেই আগুন হয়ে গিয়েছে আরো একটি উপমা, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এইভাবে একদম প্রথমে মূলত প্রকৃতির বর্ণনা দিয়ে কবিতার কাব্যে শুরু করেছেন। এরপর এই কাব্যের ভেতরে অরণ্যের জন্তু পশুদের কিছু বর্ণনা রয়েছে। রয়েছে দুটি প্রাণীর উল্লেখ, তাদের মধ্যে সম্পর্ক খাদ্য এবং খাদকের। অরণ্যের আদিম সম্পর্ক, শিকার, সে শিকার করার চেষ্টা করবে, শিকারী নিজেকে বাঁচানোর, শিকারী শিকার করার চেষ্টা করবে, শিকার নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। সেই চিতাবাঘিনীর হাত থেকে সারা রাত এই মরণ বাঁচনের খেলায় জিতে বেরিয়ে আসলো একটি সুন্দর বাদামি হরিণ। জঙ্গলের প্রতিযোগিতায় সে বেঁচে ফিরে এসেছে। তারপরে তাকে এখন জিতে নিতে হবে হরিণীদের মন। সেই কারণে সাহসের সাথে সৌন্দর্যে তাকে চমকে দিতে হবে। ঘুমহীন ক্লান্ত শরীরের যত বিফলতা সে মুছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এইভাবে প্রথম দুটি স্তবকে অরণ্য প্রকৃতির বর্ণনা করেছে, প্রকৃতি এবং প্রকৃতির প্রাণীদের মাধ্যমে। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। অরণ্য প্রকৃতির বিপরীতে যন্ত্র সভ্যতার যে নিষ্ঠুর রূপ ফুটে উঠেছে তার পরিচয় দাও। অরণ্য প্রকৃতির তো রূপ বর্ণনা করলাম এই প্রথম প্রশ্নে। এই কবিতাতে আর কিছুই না, এই অরণ্যের যে সারল্য, অরণ্যের যে সৌন্দর্য, তাকে কিভাবে আধুনিক যন্ত্র সভ্যতা ধ্বংস করছে নিষ্ঠুরতার সঙ্গে, তারই ছবি। তোমাদের এই প্রশ্নের উত্তরে প্রথমে সংক্ষেপে অরণ্য প্রকৃতির বর্ণনা করে দিতে হবে এবং তারপর যন্ত্র সভ্যতার নিষ্ঠুরতার প্রসঙ্গ আনতে হবে। দেখো, এই প্রসঙ্গ শুরু হচ্ছে একটা অদ্ভুত শব্দ এই পংক্তি দিয়ে। শব্দটি অদ্ভুত কারণ সেটি প্রাকৃতিক নয়। কিসের শব্দ কবি বলছেন না, আমরা অনুমান করছি এটি বন্দুকের শব্দ। তার কারণ এর পরেই যে পশুটি জীবন যুদ্ধে নিজেকে বাঁচিয়ে ফিরল, তার লাল মাংস সেদ্ধ হয়ে এলো, তৈরি হয়ে এলো আগুনে ঝলসানো। অর্থাৎ যন্ত্র সভ্যতা। এখন প্রশ্ন হচ্ছে যন্ত্র সভ্যতা কেন বলছে? যন্ত্র সভ্যতার ইঙ্গিত দেখো কতগুলি শব্দবন্ধে। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। টেরি, এটা গ্রাম্য মানুষ। অন্তত কিছুদিন আগে পর্যন্ত গ্রাম্য মানুষ
বা অরণ্যের কোলে যারা লালিত সেই মানুষেরা টেরি কাটে না। টেরি কাটে সুসভ্য মানুষ, আর সিগারেটের ধোঁয়া এটাও সভ্যতার প্রতীক। সভ্যতা কিভাবে সেই অরণ্যের আদিম সারল্যকে ধ্বংস করছে তারই ছবি। আসলে কবি কষ্ট পেতেন, ভীষণভাবে অবসন্ন হয়ে পড়তেন যন্ত্র সভ্যতার এরকম নিষ্ঠুর আগ্রাসী রূপ দেখে। কবি আশ্রয় খুঁজতেন গ্রাম বাংলা বা অরণ্য, যেখানে এখনো সারল্য রয়েছে, সেই সারল্যের জগতেও হানা দিচ্ছে কিভাবে যন্ত্র সভ্যতা, তারই ছবি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। আমি আর একটু সংক্ষেপে যাওয়ার চেষ্টা করছি। তৃতীয় কবিতায়, শিকার কবিতায় যে উপমাগুলি কবি ব্যবহার করেছেন, উপমার একদম চলিত অর্থ, সাধারণ অর্থ হচ্ছে তুলনা। কার সঙ্গে কার তুলনা? আপাতত দুটি বিজাতীয় বস্তু বা বিজাতীয় ভাব, যাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, মিল নেই, তাদের মধ্যে যখন কাব্যিকভাবে কোনো সাদৃশ্যের কল্পনা করা হয় তখন সেটিকে উপমা বলে। এই কবিতায় অজস্র উপমা এবং চিত্রকল্পের ছড়াছড়ি। শব্দ দিয়ে যখন জল জলে ছবি ফুটে ওঠে কবিতায়, তখন তা চিত্রকল্প। আর অসংখ্য পংক্তির পর পংক্তিতে এখানে উপমার ব্যবহার। আমি সমস্ত উপমার উল্লেখ করব না। দেখো, প্রথমে রয়েছে আকাশ আর ঘাসফড়িংয়ের দেহের রং কোমল নীল। আমি পড়ানোর সময় উল্লেখ করেছি যে নীল বিভিন্ন ধরনের নীল হতে পারে। আকাশের রংকে তিনি খুঁজেছেন, তিনি উপমিত করেছেন নীলের কোমলতার সঙ্গে, নীলের সঙ্গে ঘাসফড়িংয়ের দেহের নীলের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ সাধারণ ধর্ম হচ্ছে নীল, উপমেয় এবং উপমান হচ্ছে আকাশের রং এবং ঘাসফড়িংয়ের দেহ। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। চারদিকে গাছপালা রয়েছে, সেই গাছপালার রঙের সঙ্গে কার তুলনা করছেন? গাছপালার সঙ্গে কার তুলনা করছেন? টিয়ার পালক। কেন? টিয়ার পালকে যে সবুজ আভা রয়েছে, সেই সবুজ আভা তিনি খুঁজে পাচ্ছেন চারপাশের গাছপালায়। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো একটি তারা এখনো আকাশে রয়েছে। আকাশে একটি তারা রয়েছে, সেই তারাকে ব্যাখ্যা করতে গিয়ে দুটি উপমা ব্যবহার করেছেন। একটি হচ্ছে পাড়াগার গোধূলি মোদির মেয়েটি। গোধূলির যে রক্তিম আভা, তার সঙ্গে প্রথমে মিলিয়েছেন সেই বাসর ঘরে রাত জাগা একাকী মেয়ের সলজ্জ আড়ষ্টতার সঙ্গে, আর তারপর সেই মেয়েটির একাকিত্ব, তার অনুভূতি, তার প্রকাশ, সেগুলির সঙ্গে তুলনা করছেন এই আকাশের একটি তারা। খালি ওই একটি তারাকে একটি উপমার সাহায্যেই বাঁধতে তিনি রাজি হলেন না, আরো একটি উপমার আশ্রয় নিলেন। তিনি চলে গেলেন ইতিহাসে, মিশরে। অতীতে ঐতিহাসিক যুগে মদের গেলাসে মুক্ত দিয়ে পান করা হতো, সে মুক্ত গলে যেত। এখানেও একটা ক্যানভাস, নীল মদের গেলাস, তার ভিতর মুক্ত, আর অন্যদিকে নীল আকাশ, তার বুকে জল জল করছে সেই তারাটি। ভোর হয়েছে, আকাশের বুকে তারাও ম্লান হয়েছে, আর নীল মদের গেলাসে সেই মুক্তর ঔজ্জ্বল্য অনেকটা ম্লান। এরপরে দেশওয়ালিদের প্রসঙ্গ। দেশওয়ালিরা আগুন জ্বেলেছে। সেই আগুন কিরকম? সে আগুন ছিল প্রথমে মোরগ ফুলের মতন লাল। সে আগুনের উপমা ব্যবহার করেছে। পরবর্তীতে
ভোরবেলা সে আগুন যখন ম্লান হয়ে যাচ্ছে তখন আরেকটি অসাধারণ উপমা ব্যবহৃত হয়েছে। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। যে শালিক একসময় যার জীবন তৃষ্ণা ছিল প্রবল, প্রকৃতি থেকে খুঁটে খুঁটে সে খাবার সংগ্রহ করে নিত, আজকে সে রুগ্ন, তার সেই ইচ্ছাও, সেই জীবন তৃষ্ণাও বিবর্ণ ম্লান হয়ে গিয়েছে। তেমনি ম্লান দেশওয়ালীদের জ্বলানো সেই আগুন। এখানে আরেকটি উপমা ব্যবহৃত হয়েছে, চারিদিকে আকাশ, বন ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। একদম শেষের দিকে দেখো যে হরিণ সে বেরিয়ে আসছে জীবন যুদ্ধে, যে জিতে চিতাবাঘিনীকে ফাঁকি দিয়ে নদীতে স্নান করে সে সমস্ত ক্লান্তিকে মুছে ফেলছে, কারণ তাকে হরিণীদের মন জয় করতে হবে। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ুকে বিদীর্ণ করে ছিঁড়ে ভেদ করে যেভাবে সকালের সূর্য রোদ প্রকাশিত হয়, সেরকম একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য সে হরিণ জেগে উঠছে। নীল আকাশের নিচে কিভাবে জেগে উঠছে? সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠছে। আরেকটি উপমা। আমরা শেষে পৌঁছে গেছি। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস ফিরে এলো, ইত্যাদি ইত্যাদি। এইভাবে গোটা কবিতায় কবিতাটিকে বনে তোলা হয়েছে অসংখ্য অসংখ্য উপমার জালে, উপমার সুতোয়। তোমাদের কবিতায় একটি একটি করে সে উপমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, বড় প্রশ্ন শেষ। শিকার কবিতার নামকরণের তাৎপর্য আমি একেবারে সংক্ষেপে 1 মিনিটের মধ্যে বলছি যে গোটা কবিতাটি 2 রকমের শিকার, একটি ব্যর্থ শিকার আর একটি সফল শিকার। ব্যর্থ শিকার প্রকৃতির নিয়ম, খাদ্য খাদকের মধ্যে যে সম্পর্ক। চিতাবাঘিনী সেই হরিণকে শিকার করতে চেয়েছিল এবং হরিণকে সারা রাত্রি সে চিতাবাঘিনীকে ফাঁকি দিয়ে নিজেকে বাঁচাতে হয়েছে। জঙ্গলের নিয়ম, জঙ্গলের এই শিকার প্রচেষ্টা ব্যর্থ। আর এরপরে আরেকটি শিকার, যে শিকারের বর্ণনা অমানবিক, নিষ্ঠুর। প্রকৃতির এই আইনকে অস্বীকার করে যন্ত্র সভ্যতার সুসভ্য মানুষ ট্রিগারের চাপে উগলে দিল কার্তুজ, বারুদ। হরিণটিকে শিকার করল। প্রথমবারের শিকার ছিল একান্তভাবে খাদ্যের প্রেরণা, আর দ্বিতীয়বারের শিকার প্রকৃতির সমস্ত সভ্যতাকে আমি ভোগ করব, এই বিনোদনের ভোগের প্রেরণা। শিকার কবিতায় আসলে অরণ্যের সৌন্দর্য, অরণ্যের সারল্যকে স্বীকার করেছে যন্ত্র সভ্যতা। আসলে এই শিকারেরই গল্প। আমরা এইভাবেই শিকার কবিতার নামকরণকে আলোচনা করতে পারি। এবার ছোট ছোট কিছু প্রশ্ন খুব সংক্ষেপে দেখো। একটি তারা এখনো আকাশে রয়েছে। একটি তারা শব্দ বন্ধ ব্যবহারের কারণ কি? একটি তারা কেন? ভোর হয়ে এসেছে, রাতের সমস্ত তারা আকাশের গভীরে হারিয়ে গেছে, তাই একটি তারা। এখানেই এই প্রশ্নেরই অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? এখনো জ্বলছে কেন? সমস্ত তারা আস্তে আস্তে দিনের আলোয় ম্লান হয়ে গেছে। যে তারাটি সব থেকে জল জ্বলে তাকেই এখনো দেখা যাচ্ছে। এই প্রশ্নের আরেকটি অংশ, তারাটিকে বর্ণনা করতে গিয়ে যে উপমাগুলি কবি ব্যবহার করেছেন সেগুলি ব্যাখ্যা করো। আমি উপমার প্রসঙ্গে বলেছি যে 2টি উপমা ব্যবহার করা হয়েছে। পাড়াগার বাসর ঘরে গোধূলি মদির মেয়েটির মতো
সেই নির্জন একাকী তারা, আর দ্বিতীয়ত মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্ত নীল মদের গেলাসে রেখেছিল তেমনি সেই তারা। আমি আর উপমা দুটির ব্যাখ্যা করছি না, যেহেতু আগে করেছি। দ্বিতীয়ত হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। চমক লাগানোর জন্য কারণ কি? চমক লাগানোর কারণ প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম সঙ্গিনী নির্বাচন। হরিণকে তার সাহসে, সৌন্দর্যে, ক্ষমতায়, তার দাপটে হরিণীদের মন জিতে নিতে হবে। সঙ্গিনী নির্বাচন করতে না পারলে সে তার জিনকে প্রসারিত করতে পারবে না ভবিষ্যতের পথে, তার বংশধর রেখে যেতে পারবে না। তাই তাকে চমকে দিতেই হবে, হরিণকে জিতে আনতে হবে হরিণীদের মন। পরের প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ। অদ্ভুত এই বিশেষণের কারণ কি? অদ্ভুত, আমি এটা পড়ানোর সময় বলেছি বারবার, অদ্ভুত মানে অপ্রাকৃতিক। জঙ্গলের বেশ কিছু প্রাকৃতিক শব্দ রয়েছে যেগুলো জঙ্গলের বিভিন্ন শব্দের সঙ্গে খাপ খাইয়ে যায়, কিন্তু জঙ্গলের বাইরে রয়েছে যন্ত্র সভ্যতা। সে হানা দিচ্ছে সেই অরণ্য জগতেও। বন্দুকের আওয়াজ একান্তভাবে অপ্রাকৃতিক, একান্তভাবে বেমানান, তাই সেই শব্দ অদ্ভুত। অদ্ভুত বিশেষণ ব্যবহারের আরেকটি কারণ রয়েছে, যে প্রাণীটি জীবন যুদ্ধে জিতে এসেছিল তাকে অন্যায়ভাবে হত্যা করা হলো এই শব্দের দ্বারা। এই অন্যায় আচরণের জন্য অদ্ভুত এটি ব্যবহার হতে পারে। আগুন জ্বলল আবার, এই পংক্তিতে আবার শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? দেখো, দুবার আগুন, এই প্রসঙ্গে এই 4 এবং 5 নম্বর প্রশ্ন। শিকার কবিতায় দুবার আগুন জ্বালানোর প্রসঙ্গ এসেছে। প্রসঙ্গ দুটির ভিন্ন ভিন্ন তাৎপর্য বিশ্লেষণ করো। দুটি প্রশ্ন একসঙ্গে আমি উত্তর আলোচনা করে দিচ্ছি। দেখো, দুবার আলোচিত হয়েছে আগুন জ্বালা। একবার দেশওয়াদীরা আগুন জ্বেলেছে, আর দ্বিতীয়বার আগুন জ্বেলেছে সুসভ্য মানুষ, যন্ত্র সভ্যতার প্রতীক। প্রথমবার দেশওয়াদীরা নিজের শরীরকে বাঁচানোর জন্য আগুন জ্বেলেছিল, শীতের থাবা থেকে, শীতের গ্রাস থেকে শরীরকে রাখার জন্য। এখনো গ্রামের দিকে মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ আগুন জ্বালিয়ে শরীর উষ্ণ করে। দেশওয়াদীরা সেই আগুন জ্বালিয়েছিল একটু উত্তাপ পাওয়ার জন্য। আর দ্বিতীয়বার আগুন জ্বালানো হলো, সেটার তাৎপর্য ভোগের, বিনোদনের এবং গ্রাসের। দ্বিতীয়বার যে হরিণী চিতাবাঘিনীকে ফাঁকি দিয়ে এসেছিল, জীবনের লড়াই যে জিতে এসেছিল, তাকে শিকার করে তার দেহ ঝলসানো হলো। এই আগুন জ্বালানো ভোগের প্রেক্ষাপট রচনা করছে। প্রকৃতির সমস্ত শব্দকে আমরা, সমস্ত শক্তিকে, সমস্ত উপকরণকে আমরা লুঠে নেব। সমস্ত কিছু আমার ভোগের সামগ্রী, আমার বিনোদনের সামগ্রী। আজকে যন্ত্র সভ্যতা এরকমই একটা শিক্ষা দেয় আমাদের। তাই দ্বিতীয়বার আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে সেই ভোগের অনুষঙ্গ, বিনোদনের অনুষঙ্গ চলে আসছে। আমাদের আজকের পাঠ এখানেই শেষ করলাম। এরপরে আবার দ্বাদশ শ্রেণীর আরেকটি কবিতা নিয়ে তোমাদের কাছে আসবো।